সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, আমাদের নতুন চ্যানেল তমাস হার্টে কিছু সুন্দর সুন্দর গল্প আপলোড করা হয়েছে, অবশ্যই দেখে আসবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ঘুমে প্রায় বিভোর হয়ে গেছি, এমন সময় লক্ষ্য করলাম কেউ একজন আমার ঠোঁটে জোরে চুমু খাচ্ছে। শরীর অনেক ক্লান্ত, তাই চোখ মেলে তাকাবার মতন শক্তি জোগাড় করতে পারছি না। কি আমার ঠোঁটে জোরে চুমু খাচ্ছে, তার মধ্যে মাতাল করা একটা স্মেল নাকে ভেসে আসছে। একটু পরে ফজর আজান হলো। আজানের সুর শুনে লাফিয়ে বিছানা থেকে উঠে গেলাম। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। বেশ অবাকই হলাম কাউকে দেখতে না পেয়ে, কারণ একটু আগে কিছু একটা অনুভব করেছিলাম আমি। কেউ একজন আমার ঠোঁটে জোরে চুমু খাচ্ছিল। মাথায় যেন কিছুই ঢুকছে না। দূর, আমার কোথাও ভুল হচ্ছে হয়তো। আমি মনে হয় ঘুমের ঘরে উল্টাপাল্টা স্বপ্ন দেখেছি। বিছানা ছেড়ে উঠে গিয়ে উজু করে নিলাম, কারণ ফজরের নামাজ পড়তে হবে। নামাজ শেষ করে খাটের উপর বসে আছি, তখন অনুভব করলাম ঠোঁটজোড়া মধুর মতন মিষ্টি হয়ে আছে। মনে হয় যেন কয়েকশো কেজি মধু আমি গ্রহণ করেছি। এমন সময় সৎমা চেঁচিয়ে উঠল, এই যে নবজাদা, বিছান ছেড়ে উঠে পড়েন আর রেডি হয়ে কাজে চলে যান। আজকে রাতে জানে 5,000 টাকা হাতে পাই। আম্মু, এত টাকা আমি কই পাবো? আমার সারাদিনের কামাই মিলে তো 1,000 টাকা হয় না, সেখানে 5,000 টাকা কীভাবে কি? সে আমি জানি না, বাসায় বাজার শেষ হয়ে এসেছে, বাজার করতে হবে। টাকা তুমি কিভাবে জোগাড় করবে সেটা তুমি জানো। এত কিছু ভেবে আমার লাভ নেই, আমার চাই শুধু টাকা। যাও এবার, ফটাফট গিয়ে কাজে লেগে যাও। চুপচাপ বসে আছি। আজ মা বেঁচে নেই বলে এমন অত্যাচার সহ্য করতে হচ্ছে আমাকে। এখনও রাত শেষ হয়নি, আর উনি এসে পাহাড় সমান বোঝা চাপিয়ে দিল। আচ্ছা, আমায় কিছু খেতে দাও মা, খেয়ে কাজে চলে যাচ্ছি। খাবার মতন কোনো কিছু নাই ঘরে, আর থাকলেও সেটা আমার আর আমার মেয়ের জন্য। না খেয়েই কাজে চলে যাও। রাতে এসে 5,000 টাকা বুঝিয়ে দেবে, তারপর তোমার কপালে খাবার জুটবে। সৎমার কথা শুনে চোখ জোড়া ঘোলাটো হয়ে আসছে। আসলে মা আর সৎমার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সারাদিন কুলির মতো খাটনি, তাও দিন শেষে সুখ জিনিসটা কপালে জুটবে না। না খেয়ে রাতের শেষ ভাগে বেরিয়ে পড়লাম কাজের জন্য। স্টেশনের দিকে হাঁটা দিয়েছি। যেতে যেতে আসুন পরিচয় হয়নি। আমার নাম তো সকলেই জানেন, নতুন করে বলার কিছুই নেই। পড়ালেখা ইন্টার পর্যন্ত করার সুযোগ হয়েছে। পরে সৎমায়ের কারণে বাবা আমার পড়ালেখা অফ করে দেয়। পরিবারে বলতে তেমন কেউ নেই, সৎমা আর বাবা, আর আমার সৎ একটা বোন আছে, নাম সামিয়া। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলে জেনে যাবেন। স্টেশনে গিয়ে দেখি কেউ নেই, চুপচাপ করে বসে আছি। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। কিভাবে রাতের মধ্যে 5,000 টাকা জোগাড় করব, কোনো কিছুই মাথায় আসছে না। সকাল 7টা থেকে আবার কাজে যেতে হবে। ভাবছি স্টেশনে এসে হয়তো কুলিগিরি করে আলাদা কিছু পয়সা কামাবো, কিন্তু তা আর হলো না। এমন সময় অল্প বয়সী একটা মেয়ে আমার দিকে এগিয়ে আসে। এই যে শুনছেন? হ্যাঁ বলুন, বলে মেয়েটার দিকে তাকাতেই আমার চোখ জোড়া কপাল উঠে গেল। হা করে মেয়েটার দিকে তাকিয়েছি। একটা মেয়ে এতটা সুন্দর কি করে হতে পারে? তার নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না। মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে। এই যে, এমন করে কি দেখছেন? মেয়েটার কথায় হুঁশ ফিরে আসে। না, কিছু না। আমার একটা উপকার করতে পারবেন? তার বিনিময়ে আপনার যত টাকা লাগে আমি দিব। জি, কী কাজ বলুন। আমাকে আপনার শহরটা ঘুরিয়ে দেখাবেন। শহরটা ঘুরবো আর আপনি আমার সাথে থাকবেন। খুশিতে ভিতরটা ফেটে যাচ্ছে। যাক, বেশি না, 5,000 টাকা দাবি করব। আচ্ছা, 5,000 টাকা কিন্তু দিতে হবে আমাকে। ওকে, দিব। সেদিন আর কাজে গেলাম না। মেয়েটাকে নিয়ে সারা শহর ঘুরবো।
মেয়েটাকে নিয়ে সারা শহর ঘুরবো। দিনের আলো ফুটেছে হালকা হালকা। একটা সিএনজি ঠিক করলাম। শুরুতে ওনাকে আমাদের শহরের সবচাইতে বড় পার্কটাতে ঘোরাবো। সিএনজিতে বসে আছি, ঠিক তখনই রাতের সেই মাতাল করা স্মেলটা নাকে আসলো। বেশ অবাক হয়ে তাকিয়েছে ওনার দিকে, কিন্তু কিছু বললাম না। সিএনজিওয়ালা মামা পার্কের সামনে গিয়ে থামলো। উনি ভাড়াটা টুকিয়ে দিল। তারপর ওনাকে নিয়ে পার্কের ভিতরে ঢুকলাম। সবাই আমাদের দিকে হা করে তাকিয়েছে, কারণ আমার জামা কাপড়ে ঠিক ঠিকানা নেই। আর তার উপরে উনি দামি জামা কাপড় পরে আসছে। মানুষের মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মানুষ হয়তো ভাবছে যে মেয়েটা আমার কিছু হয়। সারাদিন ঘোরাঘুরি করলাম ওনাকে নিয়ে। বিকেলবেলা একটা রেস্টুরেন্টে গেলাম। খাবার খেয়ে যেই না বের হব, তখনই কয়েকজন ছেলে আমাদের পথ আটকায় আর ওনার সাথে অসভ্যতামি শুরু করে। এটা দেখে তো মেজাজ খারাপ হয়ে যায়। ছেলে একটার গালে কষ একটা থাপ্পড় বসিয়ে দিলাম। বাকি অন্য একটা ছেলে এসে আমার হাতের মধ্যে ছুরি চালিয়ে দিল। সাথে সাথে হাত থেকে ফুলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। আর কয়েকজন এসে আমাকে পিছন থেকে জাপটে ধরে ফেললো। নাড়াচাড়া করার মতো স্কোপ নেই। আর যাকে থাপ্পড় মেরেছে সে ছেলেটা ওনার গায়ের মধ্যে হাত দিয়ে বসে। ভেতরটার আগে ফেটে যাচ্ছে। একটা মেয়ের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে আমার চোখের সামনে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। হঠাৎ ওই ছেলেটা বিকট আওয়াজ দিয়ে চেঁচিয়ে ওঠে আর মাটিতে পড়ে যায়। আর আমাকে যারা পাকড় করে ধরছিল তারা আমাকে ছেড়ে ওনার দিকে এগিয়ে যায়। ছেলেগুলো সেমভাবে চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। কি হচ্ছে? মাথায় তো কিছুই কাজ করছে না। উনি কি এমন করলো যে ছেলেগুলো মাটিতে লুটিয়ে পড়লো? উনি আমার দিকে এগিয়ে আসে। হাত থেকে তখন অঝরে রক্ত পড়ছে। এই দেখি আপনার হাতে কতটুকু লেগেছে। না ম্যাডাম, কিছু হয়নি, আমি ঠিক আছি। এই ছেলে, একদম বেশি কথা বলবেন না। হাতটা দেখাতে বলছি। হাতটা ওনার দিকে এগিয়ে দিলাম। আল্লাহ, হাতটা তো অনেকখানি কেটে গেছে। দেখি চলেন আমার সাথে। উনি আমাকে নিয়ে একটা জায়গায় বসায়। দেখি চোখ বন্ধ করেন। কেন চোখ বন্ধ করবো কেন? আরে যেটা বলছি সেটা করেন। চোখটা বন্ধ করতে উনি আমার হাতটা ধরে ক্ষত জায়গার মধ্যে একটা চুমু বসিয়ে দিল। 1000 ভোল্টের একটা শট খেলাম। আল্লাহ, কি করলো উনি! হ্যাঁ, এবার চোখ খুলেন। চোখ খুলে দেখি হাতের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। এখন আর ব্যথাও লাগছে না। কি করলেন আপনি এটা? যা করা করেছি সেটা আপনার না জানলেও চলবে। এখন চলেন। আচ্ছা চলেন। তারপর ওনাকে নিয়ে আবার গাড়িতে উঠে গেলাম। শোনেন, বাসায় গিয়ে রেস্ট করবেন। আর এই যে খামটা নিন, বাসায় গিয়ে খুলবেন সেটা। উনি আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। অবাক চোখে তাকিয়েছে ওনার চলে যাওয়ার দিকে। মানুষটা খুব ভালো, কিন্তু কে উনি? কি ওনার পরিচয়? কোথায় থাকেন? নাম কি? কিছুই জানা হলো না। সারাদিন কোন এক মোহের মধ্যে পড়েছিলাম। এভাবেই সারাটা দিন পার হয়ে গেল। মাগরিব প্রায় হয়ে এসেছে। বাসায় ঢুকতেই সৎমার চেঁচামেচি শুরু। তুই এত আগে বাড়িতে কেন এসেছিস? শরীর ভালো না, তাই চলে এসেছি। আমার টাকা এনেছিস? না, টাকা জোগাড় হয়নি। নবাবজাদা, আজ তুই খেতে আসিস। তোর খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। রুমে এসে বসে আছি। ওনার দেয়া খামটা পকেট থেকে বের করলাম আর খুললাম। খামটা যেই না খুললাম, একজোড়া চোখজোড়া কপালে উঠে গেল। 1000 টাকার নোট সব কয়টা, কম হলো 50,000 তো হবেই। সেখান থেকে 10,000 টাকা নিয়ে সৎমার কাছে চলে গেলাম। গিয়ে সোজা ওনার মুখের উপর টাকাগুলো ছুঁড়ে মারলাম। ধরেন আপনার টাকা। 5,000 বলেছেন, 10,000 দিয়েছি। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি কোনোদিনও কারো মা হওয়ার যোগ্যতা রাখেন না। যে মা টাকার জন্য সন্তানকে খাবার দেয় না, সে মা নামের কলঙ্ক। বলে রুম থেকে বেরিয়ে গেলাম। ছাদে দাঁড়িয়ে আছি। এমন সময় আব্বু এসে শাসিয়ে গেল যে ওর মার সাথে বেয়াদবি কেন করেছি। নেক্সট টাইম করলে আমাকে ঘরছাড়া করবে। হায় কপাল, বাবাও দুঃখগুলো বুঝে না। সবাই খেলে নিজের মতন করে চাপিয়ে দিয়ে চলে যায়। রাতে আর খাবার খেলাম না। বাবার কথা শোনার পর আর খাওয়ার ইচ্ছে নেই। রাত 2টা বাজে। চোখ বুজে শুয়ে আছি, ঘুম আসছে না। এমন সময় কিছু একটা অনুভব করলাম। চোখটা হালকা মেলে দেখি একটা ছায়ামূর্তি আমার পাশে বসে আছে। এটা দেখে তো বুকের মধ্যে ধুকপুকানি শুরু হয়ে গেল। ছায়ামূর্তিটি বসা থেকে উঠে আমার শরীরটাকে নিজের দখলে নিল।
আমার উপর শুয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়েছে। তার মানে গতকাল কোনো স্বপ্ন দেখছিলাম না, সবটা ক্লিয়ার হয়ে আসছে আস্তে 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 আস্তে। ঠোঁটে চুমু খাওয়া সেই মাতাল করা স্মেল। বিছানার পাশেই লাইটের সুইচটা ছিল। ঠুস করে সুইচটা টিপ দিয়ে উঠে পড়লাম। অবাক করার বিষয়ে কাউকে দেখতেই পেলাম না। কি হচ্ছেটা কি আমার সাথে? না, এর কিছু একটা করা দরকার। ওয়েট, বুদ্ধি পেয়েছি। বিছানা ছেড়ে উঠে পাকের ঘরে চলে গেলাম। তারপর তেতো জাতীয় কিছু একটা ঠোঁটের উপর লাগিয়ে দিলাম। আমি জানি সে আবার আসবে। রুমে এসে লাইট অফ করে শুয়ে আছি। ঘণ্টাখানেক পর কারো উপস্থিতি টের পেলাম। আমি শিওর যে সেই ছায়ামূর্তিটারই কাজ। ছায়ামূর্তিটা এসে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটটায় চুমু বসিয়ে দিল। বাছা ধান, এবার আর চুমু খেতে পারবে না। ঠোঁটে তেতো লাগিয়ে দিয়েছি। ছায়ামূর্তিটা আমাকে অবাক করে সচর একটা থাপ্পড় বসিয়ে দিল গালের মধ্যে। থাপ্পড়টা এত দূরে মেরেছে যে মনে হচ্ছে এখনই জান বের হয়ে যাবে। তখনই পাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। কেউ একজন ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এই কে কে আমাকে থাপ্পড় মারলো? আবার একটা থাপ্পড় বসিয়ে দিল গালের মধ্যে। এবার আর কিছু বললাম না, চুপচাপ গালে হাত দিয়ে বসে আছি। কারণ কথা বললে আবার যদি থাপ্পড় মেরে দেয়। অদৃশ্য একটা আওয়াজ আসলো। তুই ঠোঁটে তেতো লাগিয়েছিস কেন? চুপ করে আছি, ভয়ে কোনো কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। আওয়াজটা কেমন যেন ভয়ঙ্কর ছিল। মনে হচ্ছে যেন কেউ আমার উপর খুব রেগে কথা বলছে। কি রে, কথা বলছিস না কেন? নাকি আরেকটা লাগিয়ে দিব? আসলে কে জানি আমার ঠোঁটে চুমু খাচ্ছিল, তাই তেতো লাগিয়ে দিয়েছি যাতে করে চুমু না খেতে পারে। তুই আমার কাজে ব্যাঘাত ঘটিয়েছিস, তোকে আজকে আমি শেষ করে দিব। ছায়ামূর্তিটা গলা চিপে ধরেছে। মনে হচ্ছে যেন তার বারাভাতে ছাই দিয়েছি। নড়াচড়া করার মতো শক্তি পাচ্ছি না। দমটা মনে হয় এক্ষুনি বের হয়ে যাবে। তখনই মাথায় আসলো খাটের পাশে তো লাইটের সুইচটা আছে, সেটা জ্বালিয়ে দিই। কোনো মতে হাতটা সুইচের কাছে এগিয়ে নিয়ে গেলাম লাইটটা জ্বালাও বলে। তখনই ছায়ামূর্তিটা আমার হাত চেপে ধরল। এই তোর কত বড় সাহস যে তুই আবার লাইট জ্বালাতে চাচ্ছিলি? একে একে দুইটা ভুল করলি তুই। প্লিজ আমায় মাফ করে দেন। আপনার যা ইচ্ছে হয় তাই করেন, কিন্তু প্লিজ গলাটা ছেড়ে দিন। আমার খুব কষ্ট হচ্ছে। ছায়ামূর্তিটার সাথে সাথে আমার গলা ছেড়ে দিল। হাফ ছেড়ে বাঁচলাম। মায়া লেগে গেছে তাই ছেড়ে দিয়েছি। দ্বিতীয়বার যেন এরকম ভুল আর না হয়। যাও এবার গিয়ে মুখে মিষ্টি জাতীয় কিছু লাগিয়ে আসো। আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ যাও, কিন্তু ভুলেও লাইট অন করবে না। অন্ধকারে হাতিয়ে হাতিয়ে পাকের ঘরে চলে গেলাম। গিয়ে মধুর বোতলটা নিয়ে ঠোঁটের উপর মধু লাগিয়ে নিলাম। তারপর রুমে আসলাম। ছায়ামূর্তিটা বিছানার উপর বসে আছে। চেহারা দেখা যাচ্ছে না, তবে আবসা আলো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে কেউ একজন বসে আছে। কাছে যেতেই ছায়ামূর্তিটা আমাকে জড়িয়ে ধরল। অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ, এ কী হচ্ছে আমার সাথে? কোন পেতনির পাল্লায় পড়লাম আমি? তখনই ছায়ামূর্তিটা বলে উঠল, এই যে একদম উল্টাপাল্টা ভাববে না, আমি কোনো পেতনি টেতনি না। ও মাই গড! শক খেয়ে কী সব উল্টোপাল্টা ইংলিশ বের হচ্ছে মুখ দিয়ে, বুঝতেই পারছি না। মনের কথা উনি কী করে জানলেন? না, আর কিছু ভাবা যাবে না। উল্টোপাল্টা কিছু ভাবলে আবার ঘাড় মটকে দেবে। অনেক কিছু ভেবে ফেলছো। এখন আমার কাজ আমাকে করতে দাও। কী কাজ? তা জানতে হবে না। ও আল্লাহ, এই ছায়ামূর্তিটা কী পেয়েছে আমার ঠোঁটে? ঠোঁট জোরে আবার ছায়ামূর্তিটা নিজের দখলে করে নিল। পাক্কা 1 ঘন্টার পর ছেড়েছে আমাকে। জোরে জোরে শ্বাস নিচ্ছি। মনে হচ্ছে কলিজাটা গলে মুখ দিয়ে বের হয়ে যাবে। হাঁপানির জ্বালায় কথাও বের হচ্ছে না মুখ দিয়ে। তারপরও বহু কষ্টে জবাব দিলাম, হ্যাঁ বলেন। কাল থেকে ওসব আর করবে না। মুখে তেতো টেতো একদম কিচ্ছু লাগাবে না। কাল থেকে যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে একদম ঠাসিয়ে একটা লাগিয়ে দেব। না না, আর কোনোদিনও ভুলেও তেতো টেতো লাগাবো না। কিন্তু একটা জিনিস বলেন তো, আপনি আমার ঠোঁটে কী পেয়েছেন? সেটা তোমার না জানলেও চলবে, সময় হলে সব জেনে যাবে। এখন আমি আসি, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, তা না হয় না বললেন, কিন্তু আপনি কে বা আপনার নাম কি সেটা তো বলে যান। আমি পরিজগতের রানী, আমার নাম মাপসুরা। পরিপালক থেকে এসেছি আমি। আর হ্যাঁ শোনো, কখনো কোনো বিপদে পড়লে
আমাকে একটু স্মরণ করো। বাতিস্তুম যোদনাম। তারপর ছায়ামূর্তিটা চলে গেল। ছায়ামূর্তি পড়ি এটা শোনার পরে ভিতরে এক দফা সুনামির মতো ঝড় বয়ে গেল। ইচ্ছে করছে নিজের কাঁঠাল বিচিতে চাপ দিয়ে নিজেই মরে যাই। এ জীবন রেখে কী লাভ? মানুষের কাছে কদর পেলাম না, সেখানে একটা পরি এসে পাপ্পি চাপ্পি দিয়ে যাচ্ছে। সেই রাতে আর চোখ বন্ধ করতে পারলাম না, গায়ে গরম হয়ে আসছে, মনে হচ্ছে জ্বর আসবে। ফজরের নামাজের সময় হয়ে এসেছে, বিছানা ছেড়ে উঠে নামাজ পড়ে নিলাম। গাটা এখন একটু হালকা লাগছে, জ্বরের ভাবটাও চলে গিয়েছে। একটু পরে সৎমা দেখি নাস্তা নিয়ে রুমে হাজির। এই নে, তোর জন্য নিজের হাতের নাস্তা বানিয়ে এনেছি। চোখগুলো বড় বড় করে তাকিয়েছে আম্মুর দিকে। ওই দিকে কী দেখছি আমি? এটা কি আসলেই আমার সৎমা? আরে এত অবাক হচ্ছিস কেন? কাল রাতে তুই 10,000 টাকা দিলি, মনটা একদম খুশিতে ভরে গেছে। তার উপর তোর বাবা বলল মা হারা ছেলেটিকে নিজের মতো করে স্নেহ মমতা দিতে। তাই ভাবলাম তুই সকাল সকাল কাজে যাবি, তোর জন্য ভালো কিছু নাস্তা বানিয়ে রাখি। সৎমার কথা শুনে কী বলবো ভেবে পাচ্ছি না। দুনিয়ার মানুষ আসলে বড়ই অদ্ভুত। চাহিদা পূরণ করতে পারলে সবার কাছে প্রিয় পাত্র হওয়া যায়। গতকাল রাত পর্যন্ত খেতে দেয়নি, আর আজ চুপচাপ নাস্তা করে নিলাম। তারপর একটু রেস্ট করে কাজে বের হলাম, কারণ আজ সরাসরি ডিউটিতে যাব। স্টেশনে কাজের জন্য যেতে হবে না। ডিউটিতে যেতেই মালিক চেঁচিয়ে উঠল আমার উপরে, কিরে কাল আসিসনি কেন? মালিক, কালকে একটু বিজি ছিলাম তাই আসতে পারিনি। আমার কাছ থেকেও তোর কাজ বড় হয়ে গেছে, হ্যাঁ? যে বিজি ছিলি। ক্ষমা করে দিন মালিক, আর কোনোদিন এমন হবে না। এভাবে ক্ষমা করে দিন বললেই তো আর ক্ষমা করা হবে না, তোকে আর সারাদিন ডিউটি করতে হবে। একটা পার্সেল দিয়ে বলল গ্রাহকের কাছে পৌঁছে দিতে। অমুক জায়গায় খাবারের পার্সেল অর্ডার করছে। পার্সেলটা নিয়ে রওনা হলাম। হন্ডা করে যাচ্ছি, এমন সময় চৌরাস্তার মোড়ে জ্যাম লাগে। 30 মিনিট যাবৎ জ্যামে আটকে আছি। আমার সামনে বরাবর একটা মাইক্রো, আর তার আগে একটা বড় ট্রাক যেটাতে গাছ দিয়ে ভর্তি। জ্যাম ছোটা মাত্রই গাড়ি চলা শুরু করে দেয়। হঠাৎ ওই যে সামনের ট্রাকটা ছিল সেটার বাঁধন খুলে গিয়ে কয়েকটা বড় টুকরো রোডের উপর পড়ে। আমার আগে যে মাইক্রোটা ছিল সেটা রানিংয়ে ছিল, যার ফলে গাছের টুকরোগুলো মাইক্রোটার উপর গিয়ে আছড়ে পড়ে, আর মাইক্রো 2-3টে পোল্টি খেয়ে আবার আমার হোন্ডা বরাবর এগিয়ে আসে। হায় আল্লাহ, আমি শেষ। আমি পুরো মাটিতে মিশে যাব। জীবনের শেষ নিঃশ্বাস মনে হয় এখনই ত্যাগ করবো। এমন সময় মাস্টুরের কথা মনে হলো। হঠাৎ দেখি মাইক্রোটা হাওয়ার উপর ভেসে আমার মাথার উপর দিয়ে চলে গেল। আমি থ হয়ে তাকিয়ে আছি। কেউ একজন এসে পিছন থেকে আমার কাঁধে হাত রাখলো। এই, আপনি ঠিক আছেন তো? আমাকে স্মরণ করতে আর একটু দেরি করলে তো ঘটনা খারাপ হয়ে যেত। পিছনে ফিরতে দেখি গতকালের সেই মেয়েটা। উনি এখানে কেন? আর মাফসুরাই বে কোথায়? সে না বলছিল ওকে স্মরণ করলে চলে আসবে, কিন্তু সে তো আসেনি। ম্যাডাম, আপনি এখানে কেন? আমি এখানে কেন মানি? আমি না আসলে তোমার কি অবস্থা হতো ভাবছো? তার মানে আপনি মাফসুরা? হ্যাঁ, আমি মাপসুরা। এটা শুনে 1000 ভোল্টের মতো একটা শট খেলাম। আমাকে চুমু খাওয়া ছায়ামূর্তিটা দেখতে এত সুন্দর, আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। খুশিতে মাফসুরাকে জড়িয়ে ধরে ওর গালের মধ্যে একটা চুমু বসিয়ে দিলাম। ম্যাডাম, আপনি এখানে কেন? আমি এখানে কেন মানে? আমি না আসলে তোমাকে কে বাঁচাতো? তার মানে আপনি মাফসুরা? হ্যাঁ, আমি মাপসুরা। এটা শুনে 1000 ভোল্টের একটা শক খেলাম। আমাকে চুমু খাওয়া ছায়ামূর্তিটা দেখতে এত সুন্দর, আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। খুশিতে মাফসুরাকে জড়িয়ে ধরে ওর গালের মধ্যে একটা চুমু বসিয়ে দিলাম। এই এই, এটা কি করলে তুমি? মাফসুরের কথা শুনে হুঁশ ফিরে আসলো। আল্লাহ, এটা আমি কি করে বসলাম? ম্যাডাম, সরি, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এমনটা আর কোনোদিনও হবে না। আরে আরে, এত ফর্মাল হচ্ছ কেন? আমি তো খালি জিজ্ঞেস করেছি, তাছাড়া কি তোমার কিছু বলছি নাকি যে এভাবে অনুতপ্ত হচ্ছ? না ম্যাডাম, আসলে আমি কিভাবে যে এমনটা করে ফেলেছি তা বুঝে উঠতে পারছি না। হয়েছে, থাক, আর বুঝে উঠতে হবে না।
আর আমাকে ম্যাডাম ম্যাডাম বলবে না, মাফসুরা বলে ডাকবে। আচ্ছা। তাহলে চলো এবার, তোমাকে নিয়ে ঘুরবো আজ সারাদিন। না, আমি যেতে পারবো না, কারণ আমার পার্সেল ডেলিভারি করতে হবে। তাছাড়া গতকালের জন্য আমার মালিক আমাকে সেই ঝাড়ি দিয়েছে, পরে আমার চাকরি খেয়ে দেবে। আরে ওসব কিচ্ছু হবে না, তোমার পার্সেল জায়গা মতো চলে যাবে। আর তুমি এখন আমার সাথে চলো। কি বলবো ভেবে পাচ্ছি না। মেয়েটা আমাকে জোর করে ওর সাথে ঘুরতে নিয়ে গেল, কিন্তু ভিতরে ভিতরে টেনশন হচ্ছে যে পার্সেল দেওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। তাই মাফসুরা তো বললো পার্সেল জায়গা মতো পৌঁছে যাবে। মাফসুরার সাথে সারাদিন ঘুরলাম। ওর গায়ের স্মেলটা নাকে আসলে ইচ্ছে করে ওর উপর ঝাঁপিয়ে পড়ি। মাতাল করা একটা স্মেল। বিকেলবেলা মাফসুরা চলে গেল, ওর নাকি যেতে হবে। আমি অফিসে চলে গেলাম, গিয়ে দেখি মালিক আমার দিকে হা করে তাকিয়ে আছে। আল্লাহ জানে কোন ভুল করলাম আবার, আর পার্সেলগুলো জায়গা মতো পৌঁছে দিয়েছে কিনা। আকাশ, এই দিকে আয়। হ্যাঁ মালিক, বলেন। তুই তো কামাল করে দিয়েছিস রে। যতগুলো পার্সেল ডেলিভারি করেছিস সব জায়গা থেকে ওরা গুড রিভিউ করেছে। ওরা আমাদের এই সার্ভিস দিকে খুব খুশি। আমাদের মতো সুন্দর সার্ভিস দিয়ে কেউ দিতে পারে না। যাক, তুই রাগ করিস না, সকালবেলা ওই কথা বলে ফেলেছি। আরে না, কি বলছেন এসব? আমি কাজে গাফলতি করলে আপনি অবশ্যই আমাকে বলবেন। আপনার বলার রাইট আছে, আর আপনি না বললে কে বলবে? তবুও আচ্ছা মালিক, আমি যাই, আমার টাইম শেষ হয়ে যাচ্ছে। দাঁড়া একটু। পকেট থেকে 500 টাকা বের করে আকাশের হাতে ধরিয়ে দিল। তোকে খুশি হয়ে এটা দিয়েছি, যা এবার বাসায় যা। মাফসুরাকে ধন্যবাদ দিলাম। মাফসুরা কীভাবে গ্রাহকের মন জয় করেছে কে জানে। ওর জন্যই মালিক আজ আমার উপর খুশি। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। শুয়ে শুয়ে রুমে টিভি দেখছিলাম, এমন সময় সৎমা রুমে আসলো। তোর কাছে টাকা হবে না কিছু? কেন? কালই না টাকা দিলাম, আজ আবার টাকা লাগবে কেন? আসলে একটু দরকার ছিল, কাল যা দিয়েছিস সব খরচ হয়ে গেছে তো। কিছুই বললাম না। উনি আমার মা, সেটা ভাবতেই গায়ে কাটা দিয়ে ওঠে। আমি রক্ত মাংস খরচ করে টাকা রোজগার করব, আর তিনি সেটা 1 মিনিটই শেষ করে ফেলবে। কি বলবো ভেবেই পাই না। আচ্ছা, কত লাগবে? এই তো 500 হলেই হবে। ওকে, দাঁড়াও দিচ্ছি। পকেট থেকে মানিব্যাগটা বের করলাম। মানিব্যাগটা খুলতেই চোখ দুটো কপালে উঠে গেল। মানিব্যাগ ভর্তি টাকা। আল্লাহ, এত টাকা কোত্থেকে আসলো? মাথায় তো কিছুই কাজ করছে না। মাফসুর এমন করে নাই তো? ও ছাড়া এমন কাজ কেউ করবে না, এটা ওরই কাজ। পাশে ফিরে দেখি সৎমামার মানিব্যাগের দিকে চোখ বড় করে তাকিয়ে আছে, কারণ তিনিও টাকাগুলো দেখছে। 500 টাকার একটা নোট বের করে ওনাকে দিলাম। এত কম দিলি যে? তোর কি টাকার অভাব পড়ছে নাকি? আর কিছু দে না, এত কিপ্টিমিনি করছিস কেন? তোর মাকেই তো দিস। তুমি মা না, তুমি রক্তচোষাতে ভয়ঙ্কর কোনো প্রাণী। কথা না বলে আরও 1000 টাকা দিয়ে বললাম, এগুলো রাখো। পরে তিনি চলে গেলেন। রাতের বেলায় খাবার খেয়ে শুয়ে আছি। শুয়ে মাফসুরের জন্য অপেক্ষা করছি। মেয়েটার সাথে একদম ফ্রি হয়ে গেছি। আপনি থেকে তুমিতে নেমে এসেছে সম্পর্ক। রাত 2টো বাজে। তখনই জানলার পাশে কিছু একটা অনুভব করলাম। তার মানে মাফসুরা চলে এসেছে। এই কি করছো? কারোর জন্য অপেক্ষা করছিলাম। ও, আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? মুচকে একটা হাসি দিলাম। সে আমার হাসি দেখেই বুঝে নিল যে তার জন্য অপেক্ষা করছিলাম। সে আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরলো, তারপর ঠোঁট জোড়া নিজের করে নিল। আমি জানি না আমার ঠোঁটের মাঝে কী পেয়েছে সে, আর আমার কেন জানি খুব ভালো লাগে। ইচ্ছে হয় ওকে সারা জীবন নিজের করে নেই, কিন্তু তা তো সম্ভব না, কারণ সে পরী আর আমি মানুষ। হঠাৎ করেই সে কান্না আরম্ভ করে দিল। এই যে, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? পরিপালক থেকে আসার সময় প্রহরীরা হয়তো টের পেয়ে গেছে যে আমি পৃথিবীতে এসেছি, তাই তারা পৃথিবীর দিকে আসছে আমার খোঁজ করার জন্য। তো কি হয়েছে? তুমি তো তাদের সর্দার, তোমাকে তারা কিছুই বলবে না। তোমাকে কে বলেছে যে আমাকে তারা কিছু বলবে না? নিয়ম সবার জন্যই সমান। পৃথিবীতে আসার অনুমতি নেই, আমি নিয়ম ভঙ্গ করেছি। জানি না ওরা আমার কি হাল করবে। আর আমি এখানে রানী হইনি, সামনে ঘোষণা করবে আমার বাবা। আর এখন যদি এসব কেউ জেনে যায় যে আমি নিয়ম ভঙ্গ করছি, তাহলে আমাকে তারা মেরেই ফেলবে। তাহলে আর কোনো দিন তোমার কাছে আসতে পারবো না, আর তোমার কাছে না এসে আমি থাকতেই পারবো না।
সবটাই বুঝলাম, কিন্তু আমার কাছে না এসে থাকতে পারবে না কেন? গাধা, কিচ্ছু বুঝিস না তুই। আমি যে তোকে ভালোবেসি সেটা কি তোর এখনো বোঝা বাকি রয়েছে? মাপসুরের কথা শুনে চোখ জোড়া কপালে উঠে গিয়েছে। কি? মাপসুর আমাকে ভালোবাসে? চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়েছি। এভাবে তাকিয়ে আছিস কেন? আমার টেনশনে শরীর কাঁপছে আর তুই চোখ বড় বড় করে চেয়ে আছিস। আসলে ওর কথা শুনে ভেতরটা পুরো মসড়ে উঠেছে। দেখ, রাগ উঠাবি না। কথা শুনে ভিতরটা মুচড়ে উঠছে। এবার সত্যি তোর ভিতরটা আমি মুচড়ে দিব। আল্লাহ, না না, এমনটা করো না। আর তুমি এত রেগে যাচ্ছ কেন? তো কি করব? নাচবো? আমি কি তাই বলছি নাকি? এই পক পক করবি না। আমি কি বলি সেটা মন দিয়ে শুন। হ্যাঁ, বলো। ওরা আমার খোঁজ করতে করতে এখানে আসবে, আর তখন আমি ইশারা করলে ঠুসঠাস করে লাইটটা জ্বালিয়ে দিবি। সাথে সাথে ওরা রুমে আটকে যাবে, আর আমি সেই সুযোগে পালিয়ে যাব। আর একটু পর আবার লাইটটা জ্বালিয়ে দিবি। আচ্ছা। একটিবার মাপসুরাকে ইশারা করতে লাইট জ্বালিয়ে দিলাম। তখনই দেখলাম দুটো বিড়াল খাটের নিচে দৌড় দিল। এটা থেকে বুঝে গেলাম যে প্রহরীরা আটকে গেছে। একটু পরে লাইট অফ করে দিলাম। তখনই দেখলাম দুটো ছায়ামূর্তি জানলা দিয়ে বের হয়ে গেল। গা থরথর করে কাঁপতেছে। মানুষের সাথে কথা বলতেই ভয় পায়, আর আমি পরীর সাথে প্রেমালাপ করছি। তার উপর প্রহরীরা আটক করে রেখেছে। সারা রাত আর ঘুম হলো না। মাপসুরা ঠিকঠাক মতন পৌঁছেছে কিনা সেটা নিয়ে টেনশন হচ্ছে। কারণ মেয়েটা যে আজ আমায় কিছু বলে গেছে। মানুষজন ভালো না বাসলেও একটা পরিতমায় ভালোবাসে, আর তার ক্ষতি তো আমি চাই না। সে আমাকে ভালোবাসে, কোনো অপরাধ করেনি। সকালবেলা উঠে কাজে চলে গেলাম। সারাদিন এভাবেই কেটে গেল। রাতের বেলায় খেয়ে দিয়ে মাপসুরের জন্য অপেক্ষা করতেছি। ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করেছি, কিন্তু সে আসেনি। ভেতরটা টেনশনে ফেটে যাচ্ছে। না জানি ওর কোনো বিপদ হয়েছে কি না। তবে 3 দিন কেটে গেল, কিন্তু মাপসুরের কোনো দেখা নেই। কেমন যে লাগছে তা বলে বোঝাতে পারবো না। দুনিয়াদারি পুরো অন্ধকার লাগছে। কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছি না। রাতের বেলা শুয়ে আছি, চোখের কোণ বেয়ে বেয়ে কেন জানি জল বের হচ্ছে। ইচ্ছে করছে চেঁচিয়ে কাঁদার জন্য। পৃথিবীতে মায়ের পরে প্রথম কোনো একজন আমাকে ভালোবাসলো, আর আজ সেও আসছে না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ খুব জোরে বাতাস শুরু হইলো। জানলাগুলো ঠুসঠাস বাড়ি খাচ্ছে। মনে হচ্ছে যেন তুফান হবে। জানলা বাড়ি খাওয়ার শব্দে ঘুমটা ভেঙে গেল। শোয়া থেকে উঠে বসে পড়লাম। তখনই দেখতে পেলাম জানলা থেকে একটা হুড়হুড় করে একটা ছায়ামূর্তি প্রবেশ করলো। একজনের হাতে লাঠি জাতীয় কিছু একটা ছিল, যেটা আগুনের মতো জ্বলজ্বল করছিল। অনুমান করলাম লাঠি হবে হয়তো। সেটা দিয়ে দুরুম দুরুম বাড়ি বসিয়ে দিল আমার পিঠের মধ্যে। বাড়ি খেয়ে বিছনা থেকে মাটিতে পড়ে গেলাম আর সারের মতো চেঁচাতে শুরু করলাম। অবাক করা বিষয় হচ্ছে যে এত জোরে চেঁচালাম, কিন্তু বাবা মা কেউ আসলো না। ব্যথায় মনে হচ্ছে দমটা বের হয়ে যাবে। তখনই ছায়ামূর্তিগুলো মানুষের রূপ ধারণ করলো, কিন্তু কারোই চেহারা বোঝা যাচ্ছে না। ধবধবে সাদা চেহারাগুলো, আর একজনের হাতে আগুনের লাঠিটা। এটা দেখে তো কলিজে শুকিয়ে গেছে। দেখেই মনে হচ্ছে যে এটা কোনো সাধারণ লাঠি না। তখনই একজন বলল, কিরে, তুই নাকি মপসুরাকে ভালোবাসিস? চুপ করে আছি। কথা বলছিস না কেন? না তোর চোখগুলো উঠে নেব। না না, প্লিজ এমনটা করবেন না। হ্যাঁ, আমি মাপসুরাকে ভালোবাসি। তুই কি জানিস সে কে, আর কোন দুঃসাহসে ওকে ভালোবাসিস? আমি শুরুতে ভালোবাসিনি, সে আমাকে বলেছে যে আমাকে ভালোবাসে। তারপর থেকে আমি তাকে নিয়ে ফিল করা শুরু করি। দেখ, তোকে বেশি কিছু বলবো না, তবে একটু বলবো যে মপসুরা এর সাথে তোর যায় না, কারণ সে পরী আর তুই মানুষ। তার থেকেও বড় কথা হচ্ছে সে পরিপালকের উত্তরাধিকারী, সে ভবিষ্যতের রানী পরিপালকের। আর আমি তার বাবা, আলজাবের, পরিপালকের রাজা। আমি চাই না তোর সাথে ওর কিছু হোক, তবে সে বায়না করে বসে আছে যে তোকে তার চাই। বাবা হয়ে মেয়ের স্বপ্ন অপূর্ণ রাখবো? কেমন বাবা আমি? হ্যাঁ, তবে তুই যদি আমার দেখানো পন্থা অবলম্বন করিস, তাহলে তুই মপসুরাকে পাবি। তোর পরি হয়ে যেতে হবে, আর তোকে আমাদের জগতে চলে যেতে হবে। না না, আমি এটা পারবো না। আমি আমার মা বাবাকে ছেড়ে কোথাও যাব না। তবে আমি মাপসুরাকেও চাই, কিন্তু আমি পরি হতে পারবো না। তাহলে তোর ভালো, তুই বোঝ। তবে তোকে কিছুটা সময় দিলাম ভাবার জন্যে, ভেবেচিন্তে পরে জবাব দিস। এখন আমাদের যাওয়া দরকার। আর হ্যাঁ, তোকে আসার সাথে সাথে লাঠিটা দিয়ে মেরেছি কেন জানিস? জানিস না তো? তাহলে শোন, বাড়ি মারায় তোর সমস্ত খেয়াল ছিল তোর শরীরের দিকে, আর আমার সেই সুযোগে আমাদের দেখার রূপ পরিবর্তন করে নিয়েছি।
না হয় তুই যদি আমাদের রূপ পরিবর্তন করা দেখতি তাহলে তোর চোখ অন্ধ হয়ে যেত, তাই এমনটা করতে হয়েছে। এটা বলে আরেকটা বাড়ি বসিয়ে দিয়ে আকাশের পিঠে। আবার চেঁচিয়ে উঠলাম ষাঁড়ের মতন করে। এই সুযোগ ওরা রূপ পরিবর্তন করে চলে গেল। মাটি থেকে উঠে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। ব্যথায় শরীরটা কাতর হয়ে গিয়েছে। এত সময় ওনারা সামনে থাকায় ব্যথাটা তেমন একটা অনুভব হচ্ছিল না, কারণ ফোকাস ওনাদের দিকে ছিল। কিন্তু এখন শরীরটা কেমন যেন হাল ছেড়ে দিয়েছে, আর সহ্য হচ্ছে না। অসহায়ের মতো শুয়ে আছি। শুয়ে বিছানার এপাশ ওপাশ গড়াগড়ি করছি। মনে হচ্ছে জ্বর আসতে চলছে। গা আগুনের মতো গরম হয়ে গিয়েছে। একটু পরে অনুভব করলাম কেউ একজন আমার রুমে এসেছে। ঘাড় ঘুরে তাকাবো সেই শক্তিটাও নেই শরীরে, তাও বহু কষ্টে ঘাড় ঘুরালাম। ঘাড় ঘুরাতে বড় ধরনের শক পেলাম। মাপসুর আমার পাশে বসে আছে। এই তুমি এখানে? এই কথা বলছো